গল্পের শুরুতে আমরা রাতে লন্ডনের মধ্যে একটা লোককে দেখি যে একটা মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটাকে দেখে বোঝা যায় সে খুবই আহত, সে কাঁদছে, আর এই সব কিছু একটা নির্মাণ সাইটে ঘটছে। এরপর সম্ভবত সেই লোকটা সেই মেয়েটাকে একটা তলোয়ার দিয়ে মেরে ফেলেছিল আর সেখানেই তাকে কবর দিয়ে দিয়েছিল। কিন্তু তখন আমরা লক্ষ্য করি যে সেখানে একটা শঙ্খ পড়ে আছে। এরপর দৃশ্যটা সরাসরি বর্তমানের ভারতের তামিলনাড়ু চেন্নাইতে চলে যায়, যেখানে আমরা বৈষ্ণবী নামে একজন জনপ্রিয় শেফকে দেখতে পাই যে তার ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত। যখন সে ঘুমাচ্ছিল তখন তার ইউটিউব ফ্যান তার বাড়িতে আসে, যার নাম গোপী। আমরা লক্ষ্য করি বৈষ্ণবীর পাশে একটা ভয়াবহ কালো ছায়া যা গোপীকে গিয়ে খুব খারাপভাবে আঘাত করে। এখন সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। এখানে এক মহিলা তান্ত্রিককে দেখা যায়। যখন বৈষ্ণবী বাইরে বেরোয় তখন তাকেও সেই একই তান্ত্রিক মহিলা দেখতে পায়। সেই মহিলা বৈষ্ণবীকে দেখে বলে ও তোমাকেই খুঁজছে আর ওর তোমার শরীরের প্রয়োজন। এরপর হঠাৎ করে সেই মহিলা অদৃশ্য হয়ে যায়। বৈষ্ণবী তখন বুঝতে পারে না যে মহিলাটি কি বলল। এরপরে সে সেই কথাটা ভুলেও যায়। পরের দিন বৈষ্ণবীর কাছে তার ফ্রেন্ড অম্বুজা আসে আর কাঁদতে কাঁদতে তাকে বলে যে তার বয়ফ্রেন্ড কটন তাকে এড়িয়ে যাচ্ছে, সম্ভবত সে তার সাথে আর বিয়ে করতে চায় না। এরপর বৈষ্ণবী কটনের সাথে কথা বলতে যায়। সেখানে সে জানতে পারে যে কটন অম্বুজার সাথে বিয়ে তো করতে চায়, কিন্তু কটন নিজের চাকরি নিয়ে একটা বড় সমস্যায় রয়েছে। এই কারণে সে অম্বুজাকে ধোঁকা দিয়ে বিয়ে করতে চায় না। আসলে কটন কিছুদিন আগে লন্ডনে এক শেফের চাকরির জন্য আবেদন করেছে, যার জন্য সে বৈষ্ণবীর ইউটিউবের বেস্ট ভিডিও ডিশের রেসিপিগুলি চুরি করে ভ্যাকেন্সির জন্য ফর্ম ভরে দেয়, যার ফলে কটনকে এখন সেই ভ্যাকেন্সির জন্য সিলেক্ট তো করে নেওয়া হয়েছে, কিন্তু সে তো খাবার বানাতেই জানে না। এখন আর একটা টেনশনের কথা হলো যে ঠিক একই রকম কটনের আর এক বন্ধু করেছিল। যখন তার বস এসব বিষয়ে জানতে পারে ও তাকে জেলে ভরে দেয়। এখন কটন চাই আগে সে সেটেল হয়ে যাক, তারপর অম্বুজার সাথে বিয়ে করবে। বৈষ্ণবী এইসব কথা শুনে এর সমস্যার সমাধানের জন্য একটা রাস্তা বের করে যে বৈষ্ণবী কটনের সহকারী শেফ হিসেবে লন্ডনে আসবে এবং 1 মাস ধরে তার সঙ্গে থেকে সব কাজ করতে করতে তাকে কাজও শেখাবে। এর ফলে কটনের চাকরি সেখানে নিশ্চিত হয়ে যাবে এবং বৈষ্ণবী ফিরে চলে আসবে। কটনের এটা একদম ঠিক মনে হয় এবং সে অম্বুজার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর কটন আর অম্বুজার বিয়ে হয়ে যায় এবং তারা কিছুদিনের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে বৈষ্ণবীর নিরাপত্তার জন্য তার মামা বাল্কি তাদের সঙ্গে থাকবে। লন্ডনে পৌঁছাবার পর সবাই বৈষ্ণবীর বন্ধু গণেশ এবং তার স্ত্রী মধুর সাথে সাক্ষাৎ করে এবং তাদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। সেই রাতেই বৈষ্ণবীর মনে হয় যে তার জানলার বাইরে কেউ আছে। যখন সে বাইরে দেখতে যায় তখন কিছুই সে দেখতে পায় না, কিন্তু আমরা যেহেতু দর্শক তার পিছনে একটা আত্মা বা ছায়া দেখতে পাই, যেটা তার সাথে ভারতে ছিল এবং তার সাথে কিছু কথা বলতে চায়। কিন্তু এরপর সেই আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন বৈষ্ণবী, কটন আর বাল্কি 3 জন সেই হোটেলে যায় যেখানে কটনের চাকরি হয়েছিল, যেখানে বাল্কিকেও সহকারী শেফ হিসেবে রাখা হয়। তাদের 3 জনকে একটি কেক বানাবার জন্য বলা হয় আর বৈষ্ণবী কেক বানাবার সময় কটন ও বাল্কির কাছে সাহায্য চাইছিল। তারা দুজনেই তার কেক বানাতে সাহায্য করছিল, কিন্তু ঠিক তখনই হোটেল মালিকের মনে হয় যে বৈষ্ণবী কটনকে নির্দেশ দিচ্ছে এবং কটন কিছু জানে না। কিন্তু তখন কটন এমন নাটক করতে শুরু করে সে যেন বৈষ্ণবীকে নির্দেশ দিচ্ছে। এতে মালিকের মনে হয় যে সবকিছু স্বাভাবিক। এরপর একদিন কাজ করতে গিয়ে হোটেলে সঞ্জয় নামে একটা ছেলে আসে, যার সঙ্গে একটু ভুল বোঝাবুঝির কারণে বৈষ্ণবী ও তার মধ্যে কথাবার্তা শুরু হয়। সঞ্জয় বৈষ্ণবীকে পছন্দ করতে শুরু করে। সঞ্জয় বৈষ্ণবীর চ্যানেলও ফলো করত এবং কিছু মিটিংয়ের পর বৈষ্ণবী তাকে পছন্দ করতে শুরু করে। তারপর বৈষ্ণবী জানতে পারে যে সঞ্জয়ের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং সে তার মায়ের সঙ্গে থাকে। এখন যখন বৈষ্ণবী একদিন মধুর সাথে বাইরে ঘুরতে বের হয় তখন একটি মহিলা বৈষ্ণবীকে দেখে তার পিছনে দৌড়াতে শুরু করে এবং বলে, মোহিনী আমার মেয়ে থামো। কিন্তু বৈষ্ণবী সে মহিলার শব্দ শুনতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এর পরের দিনগুলোতে বৈষ্ণবী এবং সবাই একটি নদীতে নৌকায় ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে মধুর হাত থেকে তার ব্রেসলেট নদীতে পড়ে যায়। বৈষ্ণবী একটি বড় হুকের সাহায্যে সেই ব্রেসলেটটি নদী থেকে বের করে আনে এবং ব্রেসলেটের সাথে একটি শঙ্খও বেরিয়ে আসে। মনে আছে আমরা সেই শঙ্খটিকে মুভির শুরুতে দেখেছিলাম সেই কবরের পাশে? বৈষ্ণবী সেই শঙ্খটি নিজের কাছে রেখে দেয়। এই শঙ্খটি সিনেমার শুরুতেও দেখানো হয়েছিল, যেখানে সেই মেয়েটিকে হত্যা করা হয়েছিল। তখন হঠাৎ হুঁক থেকে কেটে বৈষ্ণবীর আঙুল থেকে রক্ত পড়তে শুরু করে, যা পরিষ্কার করার জন্যে সে তার আঙুল নদীর জলে ডুবিয়ে দেয়। এরপর তার রক্ত নদীর জলে মিশে যায়। ঠিক সেই সময় আমরা দেখি নদীর ভেতরে একটা কঙ্কাল রয়েছে, যা রক্তের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আচমকা পরিবর্তন হতে শুরু করে। সম্ভবত আমরা যে আত্মাটিকে আগে দেখেছিলাম তা এই কঙ্কালের সাথে যুক্ত ছিল। এরপর বৈষ্ণবী সেই শঙ্খটি নিয়ে বাড়ি চলে আসে এবং মন্দিরে রেখে দেয়। সেই রাতেই বৈষ্ণবী ছাড়া সবাই বাড়িতে অনেক ভয়ঙ্কর জিনিস দেখতে পায়, কিন্তু তারা এটিকে তাদের কল্পনা বলে মনে করে। পরের দিন পুজোর সময় বৈষ্ণবী সেই শঙ্খটা বাজায় এবং তখনই সেই কঙ্কাল থেকে একটা আত্মা উঠে এসে হঠাৎ বৈষ্ণবীকে পজেস করে নেয়। বৈষ্ণবী সবার সামনে স্বাভাবিক আচরণ করে। সে পরে একা সেই নদীর পাশে যায়। তখন আমরা জানতে পারি যে সেই মেয়েটিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় মেয়েটিকে
কেন হত্যা করা হয়েছিল এবং সেই শঙ্খের আসল রহস্যটা কি এবং কঙ্কালটি কার তা আমরা পরে জানতে পারবো। এরপর আমরা জানতে পারি বৈষ্ণবীকে যে আত্মা প্রসেস করেছে তা মোহিনী নামে একটি মেয়ের আত্মা। মনে আছে একটি মহিলা বারবার বৈষ্ণবীকে দেখে মোহিনী মোহিনী চিৎকার করছিল, মানে বৈষ্ণবী আসলে মোহিনীর মতোই দেখতে ছিল। এরপর বৈষ্ণবের মধ্যে থাকা মোহিনীর আত্মা তার সাথে গিয়ে দুজন লোককে একে একে করে হত্যা করে, যারা সম্ভবত তার মৃত্যুর সাথে জড়িত ছিল। এরপর এক সন্ধ্যায় সন্দীপ বৈষ্ণবীকে তার বাড়িতে একটি পার্টিতে নিয়ে আসে এবং সবার সামনে তাকে বিয়ের প্রস্তাব দেয়। বৈষ্ণবী রাজি হয়ে যায় এবং সন্দীপ তাকে তার বাবা মা কবিয়ারের সাথে পরিচয় করিয়ে দেয়। কবিয়ারকে দেখে মোহিনী আবার বৈষ্ণবীর পর প্রসেস করে নেয় এবং প্রচণ্ড রেগে যায়, কারণ কবিয়ারই সেই ব্যক্তি ছিল যে মোহিনীকে হত্যা করেছিল। এরপর গল্পটি 2 বছর পিছিয়ে যায়, যেখানে আমরা মোহিনীকে দেখি যে একদম বৈষ্ণবীর মতো দেখতে। মোহিনী একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছিল এবং কবিয়ারের কনস্ট্রাকশন কোম্পানিতেই কাজ করত। মনে আছে তার মৃত্যু কনস্ট্রাকশন সাইটেই হয়েছিল। এখানে মোহিনী কনস্ট্রাকশন সাইটে একটি শিশুর স্কুল ড্রেসের কাপড় খুঁজে পায় এবং মনে পড়ে সে কবিয়ারের ফোনে একটি শিশুর ছবি দেখেছিল যা একই স্কুল ড্রেস পরেছিল। মোহিনী সন্দেহ করে যে শিশুটিকে হয়তো এখানে আনা হয়েছে। মোহিনী কবিয়ারের সহকারীর পিছু নেয় এবং জানতে পারে যে কবিয়ার তার সহকারীর মাধ্যমে শিশুদের অপহরণ করে পাচার করত। কনস্ট্রাকশনের আড়ালে তার আসল ব্যবসা এটা ছিল। কিছু শিশুদের সে কনস্ট্রাকশন সাইটে জীবিত কবর দিত। কবিয়ার বিশ্বাস করত যে শিশুদের বলি দিলে কনস্ট্রাকশন ভালো হবে এবং প্রচুর লাভ হবে। মোহিনী বুঝতে পারে আগে যে শিশুর ইউনিফর্ম দেখেছিল তাকে এখানেই কবর দেওয়া হয়েছিল। মোহিনী পুলিশকে সবকিছু জানায় এবং শিশুদের উদ্ধার করা হয়। কবিয়ার এবং তার চাইল্ড স্মাগলিং গ্যাং গ্রেফতার হয় এবং সাইট থেকে সেই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু তবু কবিয়ার তার রাজনৈতিক সংযোগগুলি ব্যবহার করে আদালত থেকে কোনো শাস্তি ছাড়াই মুক্তি পেয়ে যায়। এরপর সে মোহিনীর কাছে যায় প্রতিশোধ নেওয়ার জন্য এবং তাকে অপহরণ করিয়ে তাকে হত্যা করে, অর্থাৎ তার লাশ নদীতে ফেলে দেয়। এখন গল্পটি আবার বর্তমান সময়ে আসে, যেখানে কবিয়ার ও তার সহকারী যে মোহিনীকে হত্যা করেছিল সেই বিষয়টি নিয়ে একটি মঙ্কের কাছে যায়, যেখানে সে জানতে পারে যে এটি মোহিনীর আত্মা যাকে সে হত্যা করেছিল। এই মুহূর্তে সেই আত্মা আসলে বৈষ্ণবীর মধ্যে রয়েছে, যার সাথে সন্দীপের বিয়ে হতে চলেছে। সেই মঙ্ক থেকে কবিয়ার জানতে পারে যে প্রায় 5 প্রজন্ম আগে মোহিনী ও বৈষ্ণবী যমজ বোন ছিল এবং তাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে। এখন আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন সেই আত্মা বারবার শুরু থেকেই তার পেছনে ছিল এবং কেন সে তার কাছে সাহায্য চাইছিল। সে তাকে কোনো ক্ষতি করতে চাইছিল না, বরং সেই মহিলা তান্ত্রিক বলেছিল যে তাকে তোমার শরীর দরকার। তো আসলে সেখানে মোহিনী নিয়েই কথা বলছিল। যখন কবিয়ার মোহিনীকে মেরেছিল তখন থেকেই মোহিনীর আত্মা একটা শরীর খুঁজছিল, যাতে সে প্রবেশ করে তার প্রতিশোধ নিতে পারে এবং সেই শরীর এমন কাউকে হতে হবে যে একসময় তার সবচেয়ে কাছের ছিল। তখন তার শক্তি খুব বেশি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে বৈষ্ণবী মোহিনীর একটা ডপল গ্যাঙ্গার ছিল। সে শুধু বৈষ্ণবীর অপেক্ষা করছিল। যেখানে ওই দিন বৈষ্ণবীর রক্ত নদীর জলে মিশে গিয়েছিল এবং সেখানে মোহিনীর কঙ্কালও ছিল, যা কিছু সময় পরে বৈষ্ণবীকে পজেস করে নিয়েছিল। অর্থাৎ এটি একটি রিচুয়াল ছিল যা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এবং এখানে মোহিনী এবং এই শঙ্খের সমস্ত কিছু দেখে আপনার মনে পড়বে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এমনই কিছু হয়েছিল। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে মোহিনীর পোস্টার, অর্থাৎ এই মুভির পোস্টারে এটি একরকম বিষ্ণুজির অবতার দেখানো হয়েছে। এখন মোহিনী কবিয়ারকে খুঁজে বের করে এবং তাকে খুব খারাপভাবে হত্যা করে, যার মধ্যে কবিয়ার তাকে বলে যে আমার মৃত্যুর পর আমার ছেলে তোমার থেকে প্রতিশোধ নিতে আসবে। যার উত্তরে বৈষ্ণবী বলে যে আমি জানি তুমি তোমার ছেলেকে সব সম্পত্তি দিয়েছো, তাই এখন আমার পরবর্তী শিকার সে হবে। আসলে মোহিনীর উদ্দেশ্য ছিল কবিয়ারের পুরো প্রজন্মকে ধ্বংস করা। এখন পর্যন্ত সবাই জানতো যে বৈষ্ণবী মোহিনী দ্বারা প্রসেস ছিল এবং তারপর সন্দীপের মা এবং বাকিরা সেই মঙ্কের কাছে যায় সাহায্য চাইতে, যেখানে সে সবাইকে বলে যে মোহিনী এখন সন্দীপকে হত্যা করার চেষ্টা করবে আর তাদের একমাত্র উপায় হলো পরবর্তী সূর্যগ্রহণে যদি তারা মোহিনীকে বৈষ্ণবীর শরীর থেকে বের করে দিতে পারে এবং বৈষ্ণবীর শরীরকে ধ্বংস করে দেয়, তাহলে মোহিনী আর কোনো শরীর খুঁজে পাবে না এবং সে সন্দীপকেও হত্যা করতে পারবে না। কিন্তু এতে বৈষ্ণবীর মৃত্যু নিশ্চিত ছিল। এরপর তারা মঙ্কে বলে যে এতে একজন মানুষকে তাদের জীবন দিতে হবে, বৈষ্ণবী বা সন্দীপকে, অথবা আরেকটি উপায় হলো যেখানে আমাদের মানব বলি দিতে হবে, যাতে মোহিনীর আত্মা আবার শান্ত হয়ে ফিরে যায়। এরপর সন্দীপের মা মোহিনীর মা বৈষ্ণবীর মায়ের সাথে দেখা করে এবং তাদের সব কিছু জানায়। সে বলে আমাদের মোহিনীর আত্মাকে শান্ত করার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, যার জন্যে আমাদের সূর্যগ্রহণের দিন একটি পূজা করতে হবে এবং এর জন্যে উভয়ে রাজি হয়ে যায়। পরের দিনই সূর্যগ্রহণ হয় এবং সন্দীপের মায়ের ধারণা ছিল যে বৈষ্ণবী পজেস্ট অবস্থায় আছে। হঠাৎ বৈষ্ণবী সন্দীপের বাড়িতে কবিয়ারের ছবি দেখে এবং মোহিনী তার উপর পজেস করে।
তারপর সে সন্দীপের উপর আক্রমণ করে। সন্দীপ বুঝতে পারে না যে কি ঘটছে এবং বৈষ্ণবী তাকে কেন মারতে চাইছে। তখন তার মায়ের ফোন আসে এবং সে জানতে পারে যে বৈষ্ণবী নয়, সেটা মোহিনী, যাকে তার বাবা হত্যা করেছিল। ঠিক তখনই সন্দীপের মা এবং মঙ্ক এখানে একটা পূজা করছিল এবং ভারতে মোহিনীর মা এবং বৈষ্ণবীর মা পূজা করছিল। সন্দীপ কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বৌদ্ধ মন্দিরে পৌঁছে যায়, যেখানে ঠিক তখনই সূর্যগ্রহণ হয় এবং মঙ্ক ঠিক তখনই তার শক্তি দিয়ে বৈষ্ণবীর হৃদয় কিছু সময়ের জন্য থামিয়ে দেয়। তখন আমরা জানতে পারি যে সন্দীপের মা এবং মঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছিল যে বৈষ্ণবীর মৃত্যুর পর মোহিনী তার শরীর থেকে বেরিয়ে আসবে। তখনই মঙ্ক সেই আত্মাকে ধরে ফেলবে এবং বৈষ্ণবীকে আবার জ্ঞান ফিরিয়ে আনবে। মানে এটা ছিল তাদের একটা চালাকি, যাতে বৈষ্ণবীর জীবন না যায়, কারণ সে সন্দীপকে ভালোবাসতো। আর এর ফলে মোহিনীর আত্মাও শান্ত হয়ে যাবে। মঙ্কের যুক্তি ছিল যে হার্ট থেমে যাওয়ার 15 মিনিটের পরই মেডিকেল যন্ত্রপাতির সাহায্যে জোর করে পাম্প করে তাকে বাঁচানো সম্ভব। তাই মঙ্ক কিছু সময়ের জন্য বৈষ্ণবীর হার্ট কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিল। কিন্তু এখানে সবকিছু উল্টো যেতে শুরু করে মোহিনীর আত্মার কারণে। মোহিনীর আত্মা বৈষ্ণবীর শরীর থেকে বেরিয়ে তো যায়, কিন্তু সে বৈষ্ণবীর আত্মাকে ধরে রাখে এবং তাকে তার শরীরে ফিরে যেতে বাধা দেয়। এতে সবাই বুঝে যায় যে খুব শীঘ্রই বৈষ্ণবী মারা যাবে, কারণ তার আত্মা তার শরীরে ফিরে আসতে পারছে না, আর তখন তার হার্টও পাম্প করা সম্ভব ছিল না। এই খবর ভারতে বৈষ্ণবী ও মোহিনীর মাকে জানানো হয় যে বৈষ্ণবী মারা গেছে, কারণ টেকনিক্যালি সে এখন মৃত। এটি শুনে বৈষ্ণবীর মা কাঁদতে শুরু করে। তখন মোহিনীর মা মনে করে যে মোহিনীকে শান্ত করতে একজন মানুষের বলি প্রয়োজন। মোহিনীর মা একটা ছুরি নিয়ে দেবীর সামনে নিজের গলা কেটে ফেলে। হ্যাঁ, তিনি নিজের বলিদান দিয়ে দেন। তখনই মোহিনীর আত্মা বৈষ্ণবীর আত্মাকে মুক্তি দেয় এবং বৈষ্ণবী আবার জীবিত হয়ে ওঠে। সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কারণ কবিয়ার শেষ পর্যন্ত মারা গিয়েছিল, কিন্তু মোহিনীর মা জানতেন যে তার মেয়ে কখনো ফিরে আসবে না। তার সাথে দেখা করার একমাত্র উপায় সে যদি নিজেকে শেষ করে দেয়, তাহলে তাদের দুজনের আত্মা একত্রিত হবে। মুভির শেষের সিনে আমরা মোহিনীর আত্মাকে নেহা নামে একটি ছোট মেয়ের শরীরে আসতে দেখি, যাকে তার স্কুল বাস ড্রাইভার খুব খারাপভাবে স্পর্শ করা ট্রাই করছিল। তখন মোহিনী তাকে বাধা দেয়। আমার মনে হয় এখানে মোহিনীর আত্মা আপাতত শান্ত হয়ে গেছে, কিন্তু পরের বার যখন কিছু ভুল হবে সে আবার আসবে। সম্ভবত নেহাও কোনোভাবে মোহিনীর সাথে পূর্বজন্মে যুক্ত ছিল, তাই তার আত্মা তার মধ্যে আসতে পেরেছে। এটা নিশ্চিত যে মোহিনী এখন কোনো শিশুর সাথে কিছু ভুল হতে দেবে না, এবং এটাই তার আসল উদ্দেশ্য। এবং এর সাথেই সিনেমা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এটা ছিল মোহিনী ছবির কাহিনী। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে।